সহজপাঠ চ্যানেলটিতে সবাইকে স্বাগত। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আজকে আলোচনা করব সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ অবহট্ঠ ভাষায় বাঙালি রচিত সাহিত্য। বাংলা ভাষায় রচিত সাহিত্যের প্রাথমিক নিদর্শন চর্যা গীতিকোষ দশম থেকে দ্বাদশ শতকের অন্তর্বর্তীকালের রচনা বলে সাধারণভাবে গৃহীত সিদ্ধান্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যা রচনার কালকে আরও ১.৫-২ শত বছর আগেকার রচনা বলে মনে করেন। সভ্যজাতির আত্মপ্রসারণের ইতিহাসে দেখা যায়, সদ্য উদ্ভূত কোনো ভাষার অসংগঠিত বিশৃঙ্খল অবস্থা থেকে ভাবপ্রকাশের উপযোগী হয়ে উঠতে বেশ কিছুটা সময় লেগেছে। বস্তুত ভাষা সৃষ্টির উন্মেষ পর্বের সেই সলতে পাকানোর ইতিহাস অনেক সময়ই প্রামাণ্য নিদর্শনের অভাবে আনুমানিক স্তরেই থেকে যায়। সঙ্গত কারণেই ডক্টর শহীদুল্লাহের অনুমান বিজ্ঞানসম্মত ও গ্রহণযোগ্য বলে আমাদের ধারণা। সংস্কৃতের সঙ্গে জন্মসূত্রে বাংলা ভাষার নিকট সম্বন্ধের কথা আমি আগের ভিডিওতেই বলেছি। বৈদিক আর্য ভাষার সংস্কারপুত রূপ সংস্কৃত, তা থেকে কথ্য সংস্কৃত, তা থেকে কথ্য প্রাকৃত, তা থেকে অপভ্রংশ স্তরের মধ্যে দিয়ে জন্ম নেয় প্রাচীন বাংলা বা আদি বাংলা ভাষা। প্রাচীন বাংলা থেকে মধ্য বাংলা হয়ে আধুনিক বা নব্য বাংলার সূচনা। প্রাকৃত অপভ্রংশের নির্মুক্ত প্রাচীন বাংলা যখন ভাবপ্রকাশের উপযুক্ত বাহন হয়ে ওঠেনি, তখন কোন ভাষায় আমাদের বঙ্গবাসী পূর্বপুরুষগণ সাহিত্য চর্চা করতেন, এই প্রশ্ন জাগতেই পারে। কেননা বহতা নদী প্রবাহের মতো ভাব ও ভাষার প্রবাহ কোনো দিন থেমে থাকে না। অনিবার্য কারণে সেই স্রোতধারা কখনো মন্দীভূত হয়, কখনো বা চোরা বালিতে ঢাকা পড়ে অন্তঃস্রোতা হয়ে বইতে থাকে, কিন্তু কখনো চিরকালের জন্যে শুকিয়ে বা মরে যায় না। সুতরাং বাংলা ভাষায় সাহিত্য রচনার আগে বাঙালি রচিত সাহিত্যের ধারাটিকে আনুপূর্বিক অনুশীলন করা যেতে পারে। প্রাক বাংলা বাঙালি রচিত সাহিত্যকে মোটামুটি কয়েকটি পর্বে ভাগ করে দেখানো যায়। পর্বগুলি হল প্রাগৈতিহাসিক পর্ব, শিলালেখ ও অনুশাসন পর্ব, সাহিত্য পর্ব। প্রথমেই প্রাগৈতিহাসিক পর্ব। এই পর্বের ইতিহাস ও বিজ্ঞানসম্মত নিদর্শন দুর্লভ। পরবর্তীকালের রচিত সংস্কৃত ও প্রাকৃত সাহিত্যে উল্লিখিত কোনো খণ্ডিত শ্লোকাংশ থেকে সেগুলিকে আর্যপূর্ব বাঙালির রচনা বলে অনুমান করা যায়। দ্বিতীয় অংশ শিলালেখ ও অনুশাসন পর্ব। মৌর্য যুগের আগে বাংলাদেশে আর্য সংস্কৃতির প্রসার তেমন ঘটেনি। বস্তুত গুপ্ত যুগেই বাংলা আর্য সংস্কৃতির নিয়ন্ত্রণে আসে। এ প্রসঙ্গে ভাষাবিজ্ঞানী ঐতিহাসিক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন, দ্য আরিয়ানাইজেশন ইন বেঙ্গল মে বি সেড টু হ্যাভ কমেন্সড ইন রাইট আর্নেস্ট ফ্রম দ্য ক্লোজিং সেঞ্চুরিজ অব দ্য ফার্স্ট মিলেনিয়াম বিসি। আর্য সংস্কৃতির প্রভাবপুষ্ট বাঙালি আদৌ সর্বভারতীয় আর্য ভাষা সংস্কৃতের এবং পরে জনপ্রিয় কথ্য প্রাকৃতের অনুশীলনে ভাবপ্রকাশে যত্নশীল হয়। শিক্ষিত বাঙালির ব্যবহারিক ও সাহিত্য চর্চার ভাষা ছিল সংস্কৃত। সর্বভারতীয় শিষ্ট প্রসাদগুণযুক্ত মিষ্ট ভাষারূপে সেকালে সংস্কৃতের কদর ছিল খুব বেশি। একই সঙ্গে তারা প্রাকৃত ভাষার প্রতিও আকর্ষণ বোধ করেছিলেন, কিন্তু সংস্কৃত ভাষার পাঠ ও উচ্চারণে তাদের বিশুদ্ধি যতটা ছিল, প্রাকৃতের ক্ষেত্রে ততটা ছিল না। বাঙালির প্রাকৃত উচ্চারণ ছিল আড়ষ্ট। প্রাকৃত ভাষার উচ্চারণে বাঙালির এই দুর্বলতাকে কটাক্ষ করে কাব্যমীমাংসা গ্রন্থের রচয়িতা রাজশেখর মন্তব্য করেছিলেন, বদন্তি সংস্কৃতং সুষ্ঠু কুণ্টা প্রাকৃত বাচি চ বানারসিত পূর্বেন যে কেচিন মগধাদয়। বানারসির অর্থাৎ বারাণসীর পূর্বে মগধ প্রভৃতি দেশের লোকেরা
সংস্কৃত সুন্দরভাবে পড়তে পারে, কিন্তু তাদের প্রাকৃত উচ্চারণ আড়ষ্ট। দ্বিতীয় অংশে রাজশেখর বলছেন, ব্রহ্মণ বিজ্ঞাপয়ামি তাং সাধিকারো জিহাশয়া গৌড়স্তু যতু বা গাথামন্যা বাস্তু সরস্বতী। ব্রহ্মণ, পরিহাস না করেই বলছি, গৌড়বাসীরা গাথা রচনা হয় ছেড়ে দিন, নয়তো দেবী সরস্বতী অন্য রূপ গ্রহণ করুন। রাজশেখরের বিদ্রূপ কটাক্ষ সত্ত্বেও সংস্কৃতের সঙ্গে প্রাকৃত অপভ্রংশ অবহাট্যে বাঙালির সাহিত্য চর্চায় ছেদ পড়েছিল বলে মনে হয় না। নেপালে প্রাপ্ত পুরুষোত্তম দেবের ব্যাকরণ ও ক্রমদীশ্বরের সংক্ষিপ্তসার ব্যাকরণের শেষ অধ্যায়টি এ প্রসঙ্গে উল্লেখ্য। বাংলাদেশে প্রাচীনতম লিপিটি পাওয়া যায় বগুড়া জেলার মহাস্থানগড়ে। লিপিটি অশোকের সমসাময়িক এবং প্রাকৃত ভাষায় লেখা। লিপিটিতে ব্যবহৃত পুডনগল শব্দটি পুণ্ড্রনগরের প্রাকৃত রূপ বলে অনুমিত হয়। পরবর্তী লিপিটি পাওয়া যায় বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে। লিপিটি খ্রিস্টীয় ৪র্থ শতকের সংস্কৃত ভাষায় খোদিত এবং চন্দ্রবর্মার লিপি নামে পরিচিত। পুষ্করণার মহারাজা শ্রী সিংহবর্মার পুত্র ভগবান বিষ্ণুর উপাসক মহারাজ চন্দ্রবর্মা কর্তৃক লিপিটি শিলাগাত্রে উৎকীর্ণ হয়েছিল বলে উল্লিখিত। পুষ্করেণাধিপতের মহারাজ শ্রী সিংহবর্মণ পুত্রস্য মহারাজ শ্রী চন্দ্রবর্মণ কৃতি চক্রস্বামিন দোষ গ্রেণাতি সৃষ্ট। লিপিটির শেষ পংক্তিতে ব্যবহৃত দোষ গ্রেণাতি সৃষ্ট কথাটির অর্থহীনতা ও যথার্থে সংশয় প্রকাশ করে পণ্ডিতেরা এর শুদ্ধ পাঠ নির্ণয় করেছেন দাসা গ্রেণাতি সৃষ্ট। এতে শ্লোকটির অর্থ সুপরিস্ফুট হয়। অনেকে লিপিটিকে বাংলাদেশে বিষ্ণু উপাসনার প্রাথমিক ঐতিহাসিক দলিল বলে মনে করেন। গুপ্ত রাজত্বকালে বাংলাদেশে প্রাপ্ত ৮-১০খানি তাম্রশাসন থেকে সমকালীন রাজ্য রাজনীতি, ধর্ম ও সমাজ ব্যবস্থা সম্পর্কে অনেক সংকেত পাওয়া যায়। তাম্রশাসনগুলির মধ্যে প্রাচীন ৩খানি পাওয়া গিয়েছে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র কুমারগুপ্তের রাজত্বকালে। প্রথমটির প্রাপ্তিস্থান রাজশাহী জেলার নাটোর মহকুমার ধানাইদহ। লিপিকাল ৪৩২ খ্রিস্টাব্দ। লিপির খোদাইকর ছিলেন স্তম্ভেশ্বর দাস। বাকি দুটি লিপির প্রাপ্তিস্থল দিনাজপুর জেলার দামোদরপুর গ্রাম। লিপিকাল যথাক্রমে ৪৪৪ ও ৪৪৭ খ্রিস্টাব্দ। একদা বৃহত্তরবঙ্গের অন্তর্ভুক্ত আসামে প্রাপ্ত বাঙালি রচিত একটি উল্লেখযোগ্য শাসনপত্র হল মহারাজা হর্ষবর্ধন মিত্র ভাস্কর বর্মার নিধনপুর শাসন। শাসনপত্রটির প্রাপ্তিস্থান নিধনপুর। শাসনপত্রের লিপির ভাষা সংস্কৃত। হর্ষবর্ধনের সভাকবি মহাকবি বাণভট্ট সম্ভবত লিপিটির খসড়া তৈরি করেছিলেন বলে ডক্টর সুকুমার সেনের অনুমান। অলঙ্কার শাস্ত্রে উল্লিখিত গৌড়ী রীতি নামে প্রসিদ্ধ রচনাশৈলীর বিশুদ্ধ গদ্য নিদর্শন পাওয়া যায় এই নিধনপুর শাসন লিপিটিতে। একটি দৃষ্টান্ত দেওয়া যায়। সে জগদুই কল্পনাস্তময় হেতুনা ভগবতা কমল সম্ভবেনাবকীর্ণ বর্ণাশ্রম প্রভিভাগায় নির্মিত ভুবনপতিরি বোদয়ানুরক্তমণ্ডল। গৌড়ী রীতিতে রচিত গদ্যবাক্যটি নিঃসংশয়ে বাণভট্টের কাদম্বরীতে ব্যবহৃত ভাষারীতির কথা মনে পড়িয়ে দেয়। শিলালেখ বহির্ভূত সাহিত্যেতর বিষয়ক রচনার পরিচয় পাওয়া যায় এই পর্বে। এ প্রসঙ্গে পালকাপ্য রচিত হস্তি আয়ুর্বেদ, চন্দ্রগমী রচিত ব্যাকরণ এবং গৌড়পাদ রচিত গৌড়পাদকারিকার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তৃতীয় পর্ব সাহিত্য পর্ব। ভাস্কর বর্মার নিধনপুর শাসন বাদে সাহিত্যরসপুষ্ট শাসন রচনার নিদর্শন পাওয়া যাচ্ছে পাল রাজাদের আমল থেকে।
এই সময় থেকে ভূমিদানপত্রের আরম্ভে রাজবংশের প্রশস্তি দেওয়ার প্রথা রীতিমতো চালু হয়। প্রশস্তি অংশটুকু কাব্যরস সমৃদ্ধ এবং রচয়িতাগণ ছিলেন রাজসভা কবি। ডক্টর সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাসে লিখেছেন, বাংলাদেশে শিষ্ট সাহিত্য সৃষ্টির ইতিহাস এই প্রশস্তি হইতে শুরু হইয়াছে বলা যায়। বাংলাদেশে শিষ্ট সাহিত্য সৃষ্টির নিদর্শনরূপে সর্বাগ্রে উল্লেখ্য মালদহ জেলার খালিমপুরে প্রাপ্ত শাসন। ধর্মপালের দাত্রিংশ রাজ্যাঙ্কে প্রদত্ত শাসনখানি উৎকৃষ্ট কবিত্ব শক্তির পরিচয়বহ। শাসনে কবির নাম নেই, অথচ খোদাই করের নাম উল্লিখিত হয়েছে এইভাবে: ভোগটের পৌত্র, সুভটের পুত্র তাতট। পাল বংশের প্রথম নরপতি গোপালদেবের রাজ্যপ্রাপ্তির ইতিহাস এই শাসন থেকে পাওয়া যায়। দৃষ্টান্তস্বরূপ একটি শ্লোকের কথা বলা যেতে পারে: মাৎসন্যায়ম্পহিতুং প্রকৃতির্ভিলক্ষাং করং গ্রাহিত শ্রীগোপাল ইতি ক্ষিতিশিরসাং চূড়ামণিস্তৎসুত যস্যানুক্রিয়তে সনাতন যশোরাশির্দিশমাশয়ে সতীম্না যদি পৌর্ণমাস রজনী জ্যোৎস্নাতিভার শ্রিয়া। পাল রাজগণ ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। মুঙ্গের ও নালন্দায় প্রাপ্ত ধর্মপালের পুত্র দেবপালের দুটি তাম্রশাসনের প্রথমেই রয়েছে বুদ্ধ বন্দনা। নারায়ণ পালের সময় থেকে পাল রাজাদের শাসনে একই সঙ্গে প্রথমে বুদ্ধ প্রশস্তি ও পরে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের স্তুতি লিপিবদ্ধ করার রীতি চালু হয়। শাসনপট্টে বিষ্ণু ও কৃষ্ণের বন্দনা রীতি চালু হয়েছে আসাম, বাংলার বর্ম রাজাদের সময় থেকে। কামরূপের অধিপতি বনমাল বর্মের শাসনে কৃষ্ণলীলার উল্লেখ আছে। সমতটের ভোজবর্মের শাসনে আছে কৃষ্ণের ব্রজলীলার পরিচয়, যেমন সোহ পিহ গোপী শত কেলিকার কৃষ্ণ মহাভারত সূত্রধার। কামরূপের শাসনগুলিতে কালিদাসের রঘুবংশের অনুকরণে সাহিত্য রস সৃষ্টির প্রয়াস লক্ষণীয়। পাল রাজবংশের পরবর্তী সেন রাজরাজাদের শাসনগুলিতে সাহিত্য রস সৃষ্টির প্রয়াস ছিল আরও বেশি। বারাকপুরে প্রাপ্ত বিজয় সেনের প্রশস্তি, কাটোয়ার সন্নিকটে সীতাহাটি নৈহাটিতে প্রাপ্ত বিজয় সেনের প্রশস্তি এবং আনুলিয়া, গোবিন্দপুর ও তর্পণদিঘির শক্তিপুর গ্রামে প্রাপ্ত লক্ষণ সেনের শাসন লিপিগুলির কাব্যমাধুর্য ও সাহিত্যরস এ প্রসঙ্গে সবিশেষ উল্লেখযোগ্য। কেবল শাসনপট্ট রচনাতেই নয়, প্রাচীন বাঙালির সাহিত্য প্রতিভার বিশেষ উৎকর্ষ প্রশস্তি কাব্য রচনাগুলিতেও দেখা গিয়েছিল। যেমন নারায়ণ পালের মন্দ্রীভট্ট গুরব মিশ্রের প্রশস্তি। মাত্র 28টি শ্লোকে রচিত প্রশস্তি কাব্যটি গুরব মিশ্র প্রতিষ্ঠিত গরুর স্তম্ভে উৎকীর্ণ হয়েছিল। এছাড়াও কুমার পালের মহামন্ত্রী ও মহাবলাধিকৃত বৈদ্যদেবের কামরূপ বিজয়ের স্মৃতিবহ বৈদ্যদেব প্রশস্তি কাব্যটি রচনা করেছিলেন কবি মনোরথ। হরিবর্মের মহামন্ত্রী ভট্ট ভবদেবের প্রশস্তি রচনা করেছিলেন কবি বাচস্পতি। সর্ববিদ্যা বিশারদ ভবদেব ছিলেন অসাধারণ ব্যক্তি। শৌর্যে, বীর্যে, মন্ত্রণায়, শাস্ত্র ও শস্ত্রবিদ্যায়, ধর্ম, দর্শন ও জ্যোতির্বিদ্যায় ছিল তার অসামান্য অধিকার। ভবদেবের জন্ম রাডের সিন্ধল গ্রামে। পাণ্ডিত্যে, বৈদগ্ধ্যে ও বদান্যতায় তিনি ছিলেন বিশ্রুত কীর্তি। তিনি ভুবনেশ্বরে সুদীর্ঘ জলাশয় খনন ও মন্দির নির্মাণ করে অনন্ত বাসুদেব মূর্তি প্রতিষ্ঠা করেন। 33 শ্লোকে রচিত তার কাব্য প্রশস্তিটি ভুবনেশ্বরের মন্দির গাত্রে পাওয়া গিয়েছে। কাব্যটির বিশেষত্ব এই যে এই প্রথম একই সঙ্গে ক্রমানুসারে বিষ্ণু ও সরস্বতীর বন্দনা দেখা গেল। ভবদেবকে বাল বলভী ভুজঙ্গ নামে বিশেষিত করে কবি মনোজ্ঞ কাব্য ভাষায়
তার পূর্ত কীর্তির বর্ণনা দিয়ে লিখেছেন, রাড়ায়া মজলাসু জাঙ্গলপথ গ্রামোপকণ্ঠস্থলী সীমাসু শ্রমমগ্ন পান্থ পরিষৎ প্রাণাশয় প্রীণন জেনাকারী জলাশয় পরিসর স্নাতাভিজাতাঙ্গনা বক্তাব্জ প্রতিবিম্ব মুগ্ধ মধুপি শূন্যাব্জিনী কানন। অর্থাৎ রাঢ় দেশের জঙ্গলাকীর্ণ পথে ও গ্রামের জলশূন্য উপকণ্ঠে শ্রমক্লান্ত পথিকদের জন্য মনোরম প্রাণোদ জলাশয় ইনি প্রতিষ্ঠা করেন। জলাশয়ের প্রসারিত জলধারায় প্রতিফলিত স্নানরতা অঙ্গনাদের মুখকমল দর্শনে মুগ্ধ মধুকর শ্রেণী কমল কানন পরিত্যাগ করেছে। কাব্যের শেষ শ্লোকে কবি আত্মপরিচয় দান করেছেন। সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের প্রশস্তি রচনা করেছিলেন মহাসন্ধি বিগ্রহী কবি উমাপতিধর। বিজয় সেনও ভট্ট ভবদেবের মতো মন্দির সরোবর ও উদ্যান নির্মাণ করিয়ে পদ্যুম্নেশ্বর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। সশক্তি শিব ও বিষ্ণু মূর্তি এখানে পূজার জন্য স্থাপিত হয়েছিল। মন্দির লুপ্ত হলেও প্রশস্তিমূলক শিলাফলকটি রক্ষা পেয়েছে। উমাপতিধর ছিলেন মহারাজা লক্ষণ সেন রাজসভার পঞ্চরত্নের অন্যতম রত্ন। কথার মাল্যগ্রন্থনে সুদক্ষ সুকবি। এই জন্যে মহাকবি জয়দেব তার সম্পর্কে বলেছিলেন, বাচ পল্লবয়ত্তু মাপতিধর। প্রশস্তি কাব্য ছাড়াও সেকালের বাঙালি রাজানুকূল্যে রচনা করেছিলেন বড় কাব্য, নাটক, প্রকীর্ণ শ্লোক প্রভৃতি। এ প্রসঙ্গে প্রথমেই উল্লেখ করতে হয় রামচরিত কাব্যটির কথা। কাব্যটির রচয়িতা গৌড়াভিনন্দ। কবির মূল নাম অভিনন্দ। তিনি সম্ভবত গৌড়ীয় ছিলেন। কবির পৃষ্ঠপোষক ছিলেন পালাম্বু যবনৈক বিরোচন, শ্রী ধর্মপাল কুল কৈরবা কাননেন্দু, শ্রীহার বর্ষ, যুবরাজ দেব। দ্বিতীয় উল্লেখযোগ্য রামচরিত কাব্যটির রচয়িতা কবি সন্ধ্যাকর নন্দী। কলিকাল বাল্মীকি নামে পরিচিত সন্ধ্যাকর নন্দী ছিলেন রামপাল দেবের মহামন্ত্রী প্রজাপতি নন্দীর পুত্র। কবির জন্মভূমি ছিল পৌণ্ড্রবর্ধনপুর। রামচরিত কাব্যটি দ্ব্যর্থক তাৎপর্যে সমুজ্জ্বল। এক অর্থে রামায়ণের কাহিনী, অন্য অর্থে মহারাজা রামপাল দেবের উত্তরসূরি দ্বিতীয় গোপাল ও মদন পালের ইতিহাস। কাব্যটি আর্যা ছন্দে লেখা। উপস্থাপনায় কৃষ্ণ ও বিষ্ণুর বন্দনাংশ থেকে কবির সমন্বয়ী ধর্মচেতনার পরিচয় মেলে। শ্রী শ্রয়তি যস্য কণ্ঠং কৃষ্ণং তং বিভ্রত ভুজেনাগম দধতং কং দামো জটাবলঙ্গং শাসী খণ্ডমণ্ডনং বন্দে। অপর উল্লেখযোগ্য বড় কাব্য ধৈর পবনদূত, কালিদাসের মেঘদূত কাব্যের অনুসরণে লেখা। পবনদূত, মেঘদূত কাব্যানুসারী রচনাগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। ধৈ লক্ষণ সেন রাজসভার অন্যতম শ্রেষ্ঠ কবিরত্নরূপে প্রসিদ্ধি অর্জন করেছিলেন। কাব্যগুলি ছাড়াও নাট্য রচনার ক্ষেত্রেও প্রাচীন বাঙালি যথেষ্ট নৈপুণ্যের পরিচয় দিয়েছিলেন। ওই সকল নাট্য রচনার উৎস অধিকাংশ ক্ষেত্রেই রামায়ণ, মহাভারত ও পুরাণ কথা। অবশ্য ব্যতিক্রমও ছিল। নাট্য রচনাগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভট্টনারায়ণের বেণী সংহার, মুরারি মিশ্রের অনর্ঘ্য রাঘব। নাটক দুটি সংস্কৃত নাট্য সাহিত্যের ইতিহাসে মূল্যবান সংযোজন বলে বিবেচিত হয়। সাগর নন্দী সংকলিত নাটক লক্ষণ রত্নকোষ নামক নাট্যশাস্ত্র কেন্দ্রিক গ্রন্থে মহাকাব্য, পুরাণ ও অন্যান্য বিষয়াশ্রিত অনেক নাটকের উল্লেখ থেকে বাঙালির বিদ্যোৎসাহিতা ও নাট্যপ্রিয়তার পরিচয় পাওয়া যায়। প্রকীর্ণ শ্লোক রচনায় বাঙালির পারদর্শিতা সর্বজন বিদিত। ডক্টর সুকুমার সেন ওই সকল প্রকীর্ণ শ্লোকগুলিকে চুটকি জাতীয় রচনা বলেছেন। বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি থেকে এবং প্রসিদ্ধ দুটি কবিতা সংকলন গ্রন্থ যথাক্রমে সুভাষিত রত্নকোষ ও সদুক্তি কর্ণামৃত থেকে
প্রকীর্ণ শ্লোক রচনার ক্ষেত্রে বাঙালির নৈপুণ্যের পরিচয় পাওয়া যায়। সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্র বচন সমুচ্চয় সম্ভবত ভারতবর্ষের প্রথম প্রকীর্ণ সংস্কৃত কবিতার সংকলন। মূল সংকলনটি বোধহয় লুপ্ত। নেপালে মূল সংকলনের একটি খণ্ডিত পুরানো পুঁথি পাওয়া গেলেও তা থেকে সংকলকের ও সংকলন গ্রন্থটির নাম কি ছিল তা জানা যায় না। পরবর্তীকালে F.W. টমাস পুঁথিটি নতুনভাবে সম্পাদনা করে তার নাম দেন কবীন্দ্র বচন সমুচ্চয়। হার্ভার্ড ওরিয়েন্টাল সিরিজ থেকে ইংলিশ ও কৌশাম্বী সম্পাদিত সম্পূর্ণ পুঁথিতে গ্রন্থটির নাম সুভাষিত রত্নকোষ বলে উল্লিখিত হয়েছে। সম্পূর্ণ পুঁথিতে উল্লিখিত সম্পাদকের নাম বিদ্যাকর। পুঁথিটির রচনাকাল দ্বাদশ শতকের মধ্যে। সম্পাদক বৌদ্ধ সম্প্রদায়ভূত ছিলেন। সর্বমোট 111 জন কবির প্রকীর্ণ কবিতা স্থান পেয়েছে এই গ্রন্থে। কবিদের তালিকায় অনেক হিন্দু ও বৌদ্ধ কবি রয়েছেন। কালিদাস ভবভূতিও আছেন এদের মধ্যে। কবিদের অনেকেই যে বাঙালি ছিলেন তা তাদের নাম ও উপাধি থেকে অনুমান করা যায়। যেমন অপরাজিত রক্ষিত, বুদ্ধাকর গুপ্ত, শ্রীধর নন্দী, মধুশীল, বীর্য মিত্র, রতি পাল, বন্দ তথাগত, শ্রীহর্ষদেব প্রমুখ। সদুক্তি কর্ণামৃতের সংকলনকাল 1207 খ্রিস্টাব্দ। সংকলক মহারাজ লক্ষণ সেনের মহাসামন্ত চূড়ামণি বটু দাসের পুত্র শ্রীধর দাস। 485 জন সুখ্যাত ও অপরিচিত কবির 2370টি পদ গৃহীত হয়েছে এই সংকলন গ্রন্থে। সংকলিত পদগুলিকে 5টি প্রবাহে ও প্রবাহগুলিকে কয়েকটি বিচিতে সাজানো হয়েছে। সংকলনে গৃহীত প্রকীর্ণ কবিতাগুচ্ছের রচয়িতাদের নাম ভণিতা অথবা বর্ণনাংশ থেকে জানার উপায় নেই। কবিদের মধ্যে বাঙালির সংখ্যা অধিক হলেও অনেকেই যে বাঙালি ছিলেন না তা কালিদাস ভবভূতির নামোল্লেখ থেকেই প্রমাণ হয়। বাঙালি কবিদের তালিকায় আছেন সেন বংশীয় 3 নরপতি, বল্লাল, লক্ষণ ও কেশব সেন। লক্ষণ সেন রাজসভালঙ্কার পঞ্চরত্ন কবি জয়দেব গোস্বামী, শরণ, গোবর্ধন, উমাপতিধর ও ধুই এই সকল বিখ্যাত কবিবৃন্দের পাশেই স্থান পেয়েছেন কয়েকজন আঞ্চলিক বাঙালি কবি, যেমন কমলগুপ্ত, যজ্ঞ ঘোষ, চন্দ্রচন্দ্র, দিবাকর দত্ত, প্রভাকর দত্ত, কালিদাস নন্দী, ত্রিপুরারি পাল প্রমুখরা। লক্ষণীয়, সেকালের সকল কবি ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত ছিলেন না। সুকুমার সেন লিখছেন, বৈদ্য, কায়স্থ, নট, কেয়ট প্রভৃতি জাতির লোকেরাও কবিতা কর্মে স্বাচ্ছন্দ্য দেখিয়েছিলেন। পরবর্তীকালের বাংলা সাহিত্য উল্লিখিত সংকলন গ্রন্থ দুটির কাছে বিশেষভাবে ঋণী। কেননা পরবর্তীকালে বাংলাদেশের সাহিত্যে যে প্রবণতা দেখা দিয়েছে তার কিছু স্পষ্ট ইঙ্গিত এই প্রকীর্ণ শ্লোকগুলিতে আছে। এই জন্যে এবং নিজস্ব মূল্যের জন্য ভারতীয় সাহিত্যের ইতিহাসে এগুলো বিশেষভাবে উল্লেখনীয়। পরবর্তীকালের বৈষ্ণব পদাবলিতে ও বৈষ্ণব তত্ত্ব দর্শনে গৃহীত রাধাকৃষ্ণের অবৈধ লীলার পূর্বাভাস পাওয়া যায় সুভাষিত রত্নকোষের এই উক্তি প্রত্যুক্তিমূলক শ্লোকটিতে। কোহ অং দারি হরি প্রজাহ্নু পবনং শাখা মৃগেনাত্র কিং কৃষ্ণহং দয়িতে বিভেমি সুতরাং কৃষ্ণ কথং বানর মুগ্ধেহং মধুসূদন ব্রজলতাং তামেব পুষ্পাশবাং ইত্থং নির্বচনীকৃত দয়িতয়া হৃণ হরি পাতু বহ। দ্বারে ওকে হরি, উপবনে যাও, বানরের এখানে প্রয়োজন কি? প্রিয়ে, আমি কৃষ্ণ, বড় ভয় করছে। বানর কি কালো হয়? মুগ্ধে, আমি মধুসূদন, তবে ফুল ফুটেছে যে লতায়, সেখানে যাও। এইভাবে প্রিয়া সম্ভাষণে নির্বাক ও সলজ্জ হরি তোমাদের সকলকে রক্ষা করুন।
রাধার প্রতি অভিমানবশত কৃষ্ণ আত্মগোপন করেছেন। মানিনী রাধা তাকে খোঁজে পাঠিয়েছেন দ্যুতিকে, কিন্তু সর্বত্র তন্ন তন্ন করে খুঁজেও কৃষ্ণকে পাওয়া গেল না। রাধার বিরহ বেদনার শুরু এখান থেকে। শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা বিরহ অংশে এবং বৈষ্ণব পদাবলীর মান অভিমান রসপর্যায়ে পূর্বোক্ত ভাবনার প্রতিফলন দেখা যায়। সুতরাং পূর্বাভাসিত শ্লোকটির ঐতিহাসিক মূল্য অনস্বীকার্য। মায়ান্নিষ্ট ধূর্ত সসখী নিখিলামেব রজনীম ইহ স্যাদত্র স্যাদিতি নিপুণ মন্যাম্ভিসৃত ন দৃষ্ট ভাণ্ডিরে তটভুবি ন গোবর্ধনগিরে ন কালিন্দা ন চ নিচুল কুঞ্জে মুররিপু। সখী, সেই ধূর্ত এখানে ওখানে যে কোনো স্থানে থাকতে পারে, আবার অন্য কোনো রমণীর অভিসারেও যেতে পারে। এই ভেবে আমি তাকে সারা রাত ধরে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু সেই মুরারিকে না ভাণ্ডারতলে, না গোবর্ধন তটে, না কালিন্দিকুলে, না বেতসকুঞ্জে কোথাও পেলাম না। শিলা ভট্টারিকা রচিত যহ কৌমারহর শ্লোকে বিরোহিণী নায়িকার নিবিড় আকর্ষণ ও নায়িকার বেদনামেদুর স্মৃতিচারণায় আধুনিককালের রোম্যান্টিক প্রেমিকা রমণীর বিপ্রলম্ভ শৃঙ্গারের করুণ মূর্ছনা, রোদন ভরা বসন্তের পূর্বাভাস লক্ষ্য করা যায়। যহ কৌমারহর স এব বরস্তা এব চৈত্র খপা স্তে চন্মিলিত মালোৎসুরভয় পৌড়া কদম্বা নীলা সা চৈবাস্যী তথাপি তত্র সুরোত ব্যাপার লীলাবিধৌ রেবারোধসী বেতস্তরুতলে চেতঃ সমুৎকণ্ঠতে মে। যে আমার কৌমার্য হরণ করেছিল সে তেমনি আছে, সেই চৈত্র সন্ধ্যাও তেমনি আছে। প্রস্ফুটিত মালতী ও কদম্ব কুসুম সুবাসিত বাতাসও তেমনি বইছে, আমিও তেমনি আছি। তথাপি রেবা তীরবর্তী সেই বেতস কুঞ্জে সুরত লীলার জন্য আমার চিত্ত সমুৎকণ্ঠিত হচ্ছে। সদুক্তি কর্ণামৃতের আরেকটি শ্লোকে শ্রীচৈতন্য প্রবর্তিত বৈষ্ণব মতের পূর্বাভাস আছে বলে পণ্ডিতদের ধারণা। রত্নোচ্ছায়াচ্ছুরিত জলধৌ মন্দিরে দ্বারকায়া রুক্কিন্নপি প্রবল পুলকোদ্ভেদয়া লিঙ্গিতস্য বিশ্বং পায়ান মসৃণ যমুনা তীরবাণীর কুঞ্জে রাধা কেলিভর পরিমলোদ্ধানমূর্ছা মুরারে। রত্নপ্রভা বিচ্ছুরিত জলধি তীরে দ্বারকা মন্দিরে রুক্মিণীর প্রবল পুলকিত আলিঙ্গনে বদ্ধ হয়েও যমুনা তটবর্তী শ্যামল বেতসকুঞ্জে রাধার সঙ্গে প্রেমবিলাসের মাধুর্য মহিমা ধ্যানরত অবস্থায় মুরারির যে তন্ময়তা তা বিশ্বকে পালন করুক। সদুক্তি কর্ণামৃতের অন্য একটি কবিতায় পল্লী জীবনের প্রশান্ত ছবি এবং দরিদ্র গৃহস্থের দিন চিত্র অঙ্কিত হয়েছে। ভারতীয় সাহিত্যে এ জিনিসটা অভিনব। কবি আচার্য শরণ ছিলেন মহারাজ লক্ষণ সেনের সভাসদ। তার নামাঙ্কিত কবিতা স্তবকটিতে বাস্তব রসসিক্ত জীবনবোধে উজ্জ্বল হাটযাত্রী মেয়েদের বর্ণনা অতুলনীয় এবং ভারতীয় সাহিত্যে একটি নতুন পথের দিশারি। এতস্তা দিবসান্ত ভাস্কর দৃশ ধাবন্তী পৌরাঙ্গনা স্কন্ধ প্রখলদং শুকাঞ্চ ল ধৃতি ব্যাসঙ্গ বদ্ধাদরা প্রাতর্জাত কৃষি বলাগম্ভিয়া প্রৎপ্লুত বর্তচ্ছিদ হটক্রোজ্জ পদার্থ মূল্য কলন ব্যাগ্রাঙ্গুলি গ্রন্থয়। দিন শেষের অরুণের মতো রক্তচক্ষু গৃহাঙ্গনারা এই ছুটে চলেছে। কাঁধ থেকে খসে পড়া বস্ত্রাঞ্চল ঠিক করতে ব্যস্ত সমস্ত হয়ে পড়েছে তারা। সকালে বাড়ির কর্তা কৃষিকাজ তত্ত্বাবধানে বেরিয়েছেন। তার ফিরে আসার ভয়ে তারা লাফিয়ে লাফিয়ে পথ সংক্ষেপ করছে। হাটে ক্রয়যোগ্য জিনিসের দাম আঙুলের পারে গোনায় ব্যগ্র হয়ে পড়েছে তারা। একটি শ্লোকে দারিদ্র্যের অতিরঞ্জিত ছবিটি মধ্যযুগের মঙ্গলকাব্যে বর্ণিত হরপার্বতীর দারিদ্র্যপীড়িত সংসার জীবনের অথবা
ফুল্লরার বারোমাস্যার পূর্বাভাস। চলোৎকাষ্ঠং গলোৎকুড্ড মুত্তান্ত্রীণ সঞ্চয়ম গণ্ডু পদার্থী মণ্ডুকাকীর্ণ জীর্ণং গৃহং মম। কাঠ খসে খসে পড়ছে, দেওয়াল গলে গলে পড়ছে, খড়ের চাল হয়ে পড়েছে এবড়ো খেবড়ো, কেঁচো শিকারি ব্যাঙে ভরে গেছে আমার জীর্ণ ঘর। বঙ্গাল বিশেষণ অথবা উপাধিযুক্ত কোনো কবির বাণীতে গঙ্গা নদীর যে প্রশস্তি উচ্চারিত হয়েছে তাতে চিরকালের বাঙালির প্রাণের বাণীটি মূর্ত হয়েছে। ঘন রসময়ী গভীরা বক্রীম শুভগোপজীবিতা কবিভি অবগাড়া চ পুনীতে গঙ্গা বঙ্গাল বাণী চ। দ্বাদশ শতাব্দীর আরেকটি উল্লেখযোগ্য রচনা বন্দঘটীয় সর্বানন্দের অমর কোষের টীকা সর্বস্ব। গ্রন্থটির রচনাকাল দ্বাদশ শতকের মাঝামাঝি। সর্বানন্দ জ্ঞাত অজ্ঞাত অসংখ্য গ্রন্থ থেকে শ্লোক উদ্ধৃত করেছেন। অধিকাংশ শ্লোকের রচয়িতা বাঙালি ছিলেন বলে মনে হয়। পোবকের বাসনামঞ্জরি এবং কেদার ভট্টের বৃত্তরত্নাকর থেকে সর্বানন্দ অনেক শ্লোক চয়ন করেছিলেন। এমনি একটি শ্লোকে পল্লীবাসী বাঙালির সাধারণভাবে জীবনযাপনে সারল্য ও সহজ তৃপ্তির ভাবটি সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। তরুণং শর্ষ পশাকং নবোদনং পিচ্ছিলানি চ দধিনী অল্প বয়েন সুন্দরী গ্রাম্য জন মিষ্টিম স্নাতি। কচি সর্ষে শাক, নতুন চালের ভাত, পাতলা দই, সুন্দরী গ্রামের মানুষ স্বল্প ব্যয়েই এমনি স্বাদু খাবার পায়। টীকা সর্বস্বে উদ্ধৃত অন্য একটি শ্লোকে পরবর্তী যুগের মঙ্গলগান ও পরিহাস প্রিয়তার পরিচয় পাওয়া যায়। জরোদ্গব কম্বল পাদুকাভ্যাং দারিস্থিত গায়তি মঙ্গলানি তং ব্রাহ্মণী পৃচ্ছতি পুত্র কামা রাজন রুমায়াং লুষনস্য কোহর্ঘ। জরোদ্গব কম্বলের পাদুকা পরে গৃহদ্বারে দাঁড়িয়ে মঙ্গলগান গাইছে। এখানে জরোদ্গব বলতে আমরা ভিখারি বা শিব বেশধারীকে বুঝি। তাকে ব্রাহ্মণী জিজ্ঞাসা করছে, রাজামশাই, রুমানিয়ায় অর্থাৎ রোমে রসুনের কি দর? সংস্কৃত সাহিত্যে সুর করে গাওয়া গীতিকবিতা প্রায় ছিল না। বৈদিক সাহিত্যে গীতাত্মক ছোট ছোট স্তবকে নিবদ্ধ কবিতাকে বলা হতো গাথা। অভিজাত সমাজের বাইরে তথাকথিত লোক সমাজে গীতাত্মক কবিতা রচনার চল ছিল এবং সেগুলির অধিকাংশই প্রাকৃত থেকে অপভ্রংশে রচিত হয়েছিল। লোকসমাজে প্রচলিত সেই গীতভাষার অনুসরণে অভিজাত শিষ্ট সাহিত্যে যে গীতিকবিতা রচিত হতো সেগুলিকে পরবর্তীকালের গীতিকবিতার পূর্বরূপ বলে গ্রহণ করা যায়। কালিদাসের বিক্রমোর্বশীয়ম নাটকের চতুর্থ অঙ্কে সন্নিবিষ্ট গানগুলি এর উজ্জ্বল নিদর্শন। গানগুলি অপভ্রংশে রচিত। দৃষ্টান্তস্বরূপ অপভ্রংশে রচিত কালিদাসের একটি গান উদ্ধৃত করা যেতে পারে। বিক্রমোর্বশী থেকে চতুর্থ অঙ্কে আছে গানটি। চিন্তা দুম্মিয় মানসিয়া সহ ঔরি দংশন লালসিয়া বিয়সীয় কমল মনোহরে বিহরই হংসী সরোবর এ। সহচরী দর্শনোৎসুক হংসী চিন্তাভারগ্রস্ত মনে প্রফুল্ল কমলযুক্ত মনোহর সরোবরে ঘুরে বেড়াচ্ছে। কাশ্মীরি কবি ক্ষেমেন্দ্র ও গীতগোবিন্দ প্রণেতা কবি জয়দেব দুজনেই গীতিকবিতা রচনার এই ধারাটিকে স্বীকার করেছিলেন। কৃষ্ণের ব্রজলীলাকে কেন্দ্র করে ক্ষেমেন্দ্র একটি গান রচনা করেছিলেন এবং জয়দেব রচনা করেছিলেন একখানি সম্পূর্ণ গীতিনাট্য গীতগোবিন্দ। এ থেকে অনুমান করা যায় যে সংস্কৃতে অপভ্রংশে রচিত কৃষ্ণলীলা বিষয়ক গান লোক ব্যবহারে বহুকাল আগে থেকেই প্রচলিত ছিল। সংস্কৃত প্রাকৃত মিশ্র বৌদ্ধ সংস্কৃত ভাষায় রচিত সাহিত্যে অপভ্রংশ ছন্দের প্রভাব পড়েছে। অপভ্রংশ ছন্দের অন্তমিল, লঘুগুরু ভেদ, মাত্রাবিন্যাস প্রভৃতি বিশেষত্বগুলি বৌদ্ধ সাহিত্যে গৃহীত হয়েছিল ভাষা সৌকর্য ও ছন্দ মাধুর্য সৃষ্টির জন্য। যেমন
ভগবান বুদ্ধের জীবনী কাব্য গদ্য পদ্য মিশ্র গাথা ভাষায় রচিত ললিত বিস্তরে। ললিত বিস্তরের রচনাকাল আনুমানিক খ্রিস্টীয় ৫ম শতক। গ্রন্থটির গদ্যাংশ সংস্কৃতে এবং পদ্যাংশ অপভ্রংশ ঘেঁষা সংস্কৃত প্রাকৃত মিশ্র ভাষায় লেখা। পুরী তুম নরবর সুতু নৃপ যদভু নরু তব অভিমুখ ইম গিরম বচি তদ মম ইম মহি সনগরণী গমাং ত্যাজি তদ প্রমোদিতু ন চ মনু ক্ষুভিত। নরবর, পূর্বজন্মে যখন তুমি রাজপুত্র হয়ে জন্মেছিলে, এক ব্যক্তি তোমার সামনে এসে বলেছিল, জনপদ সমেত এই নগর রাজ্য আমাকে দাও। তুমি সে সকল দান করে মনে মনে উৎফুল্ল হয়েছিলে, ক্ষুণ্ণ তো হও নাই? উত্তর ভারতে খ্রিস্টীয় ৮ম শতক থেকেই সংস্কৃতের পাশাপাশি অপভ্রংশ অবহট্টে কবিতা রচনা মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। জৈন, বৌদ্ধ, শৈব ও নাথপন্থী সিদ্ধাচার্যগণ ওই ভাষায় অনেক শিক্ষণীয় পাঠ্যপুস্তক, কর্চা ও ছড়াগান রচনা করেছিলেন। ভাষা রচনা ও ভাব প্রকাশে সারল্য, অধ্যাত্ম রসপুষ্ট তাদের সাহিত্যকে সহজে বোধগম্য ও সংবেদনশীল সত্যের পরশ দান করেছিল। পাণ্ডিত্য প্রকাশে তারা কোনো আগ্রহ প্রকাশ করেননি, বরং সহজ সত্যকে সহজে প্রকাশ করবার দিকেই তাদের দৃষ্টি ছিল নিবদ্ধ। পণ্ডিতাচার্যদের তারা এড়িয়ে চলতেন অন্ধ সংস্কার, আচার বিচারের অযৌক্তিক বিধিবিধানকে। সরহের দোহাকোষের একাধিক অবহট্ট শ্লোকে আত্মবোধ ও আত্মপ্রত্যয়ের উপর জোর দিয়ে প্রথমে নিষ্ফল পাণ্ডিত্যকে তিরস্কার করা হয়েছে। পণ্ডীয় স অল সত্যু বখানৈ দেহ হি বুদধ বসন্তি ন জানৈ অমনা গমনে ন তে ন বিখণ্ডীয় তহবি নির্লজ্জৈ ভনৈ হৌ পণ্ডীয়। পণ্ডিতগণ শাস্ত্র ব্যাখ্যা করেন, কিন্তু বুদ্ধ যে দেহেই বাস করেন সে সত্য জানেন না। শাস্ত্রজ্ঞান দিয়ে আত্মার গমনাগমনকে বিখণ্ডিত করা যায় না, তৎসত্ত্বেও নির্লজ্জভাবে যে সে পণ্ডিত। এবং পরে ধিক্কার দেওয়া হয়েছে অন্তঃসারহীন আচার বিচারকে। কিং তো দিবে কিং তো নিবেজ্য কিং তো কিজ্জয় মন্তঃ সেবব কিং তো তিথ্যু তপবন যায় মোকক্ষি লবভৈ পানি হাই। দ্বীপে বা নৈবেদ্যে তোর কি হবে? কি হবে তোর মন্ত্রের সেবায়? কি হবে তোর তীর্থে অথবা তপবনে গিয়ে? জলে স্নান করলেই কি মোক্ষ লাভ হয়? বাংলাদেশে রচিত অবহট্ট কবিতার সন্ধান মেনে সংস্কৃত গ্রন্থে ব্যবহৃত উদ্ধৃতিতে কিংবা কোনো কোনো শিলালেখে অথবা সংকলন গ্রন্থে গঙ্গাদাসের ছন্দমন্দরিতে একটি মূল্যবান উদ্ধৃতি ব্যবহৃত হয়েছে, যাতে ইঙ্গিতময় ভাষায় কৃষ্ণলীলার পরিচয় আছে। এই বর্ণনার সঙ্গে জয়দেবের গীতগোবিন্দের এবং পরবর্তীকালে শ্রীকৃষ্ণ কীর্তনের বর্ণনা ও বক্তব্যের সাযুজ্য লক্ষ্য করা যায়। রায় দোহরি পড়ন শুনি হসিউ কনহ গোয়াল বৃন্দাবন ঘনকুঞ্জবর চলিউ কমন রসাল। রাধার ছড়া আবৃত্তি শুনে কৃষ্ণগোপাল হাসতে হাসতে রসালো পদক্ষেপে বৃন্দাবনের নিবিড় কুঞ্জগৃহের দিকে চলতে লাগল। বাঙালি রচিত অবহট্ট রচনার নিদর্শন হিসেবে ধার শিলালিপিতে উল্লিখিত রচনাংশকে গ্রহণ করা যেতে পারে। ধার প্রাচীন ধারানগরের বর্তমান নাম, মধ্যপ্রদেশের অন্তর্গত। প্রাচীন এই লিপিটি বর্তমান মুম্বাই প্রিন্স অফ ওয়েলস মিউজিয়ামে রক্ষিত আছে। লিপিটির শেষাংশ খণ্ডিত। অবহট্ট শৈলীর অনুসরণে বিভিন্ন আঞ্চলিক ভাষায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে কন্যা ও দাসী বিক্রয়ের হাটে সমাহৃত তরুণীদের তৌলনরূপ গুণ বর্ণনা লিপিটির বিষয়। লিপিটির আনুমানিক রচনাকাল খ্রিস্টীয় দ্বাদশ-ত্রয়োদশ শতক হলেও তাতে ব্যবহৃত গৌড়ী অবহট্টে রচিত অংশটুকু আরও প্রাচীন বলে মনে হয়। এক এক অঞ্চলের দালাল নিজেদের সংগৃহীত দাসীদের গুণমান বর্ণনা করে তাদের বাজার দর যাচাই করে নিচ্ছে। ভারতে দাসদাসী বিক্রয় ব্যবস্থা যে দীর্ঘকাল ধরে চালু ছিল
ধার শিলালিপি তার অভ্রান্ত ঐতিহাসিক প্রমাণ। একে একে গোহ, কানোড়, টেল্লিপুতু বা গুজরাট, টাক, টক্কদেশ বা পাঞ্জাব প্রভৃতি বিভিন্ন প্রদেশের লোকেরা নিজেদের আনা বাজারে উপস্থিত মেয়েদের গুণপনা বর্ণনা শেষ করলে নাটকীয়ভাবে আসরে অবতীর্ণ হল গৌড় দেশের দালাল। সকলের বর্ণনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সে যেভাবে খদ্দেরদের সামনে তার সংগৃহীত মেয়েদের আর্জি পেশ করল, তার সঙ্গে বর্তমান বাঙালির স্বভাব ধর্মের অদ্ভুত সাদৃশ্য দেখা যায়। রচনাংশটিকে প্রত্নবাংলার নিদর্শন রূপে গ্রহণ করা চলে। তৈ কি কত হুবেশ রে দিঠে জেহর তেহর বানশি ধেটে তেডেন হু বাঁধেন হু কেশ যে লড়হি ব খোম্পরি উপর অম্বে অল কৈশে রবি জনু রাহু ঘেতলে জৈসে রে রে বব্বর দেখুরে তু চাহু তারি নীলাড়ি সরিনি কাহু ঐশী গৌড়ী জ বাউলে পৈশই জো জনু লাছি মাংডেউ দিশই। তুই যেন কত বেশ দেখেছিস, তাই ধৃষ্টতার সঙ্গে এমন কথা বলছিস। তেড়ি করে চুল বাঁধা হয়েছে সুন্দরভাবে, খোপার উপরে আমলা যেন রাহুগ্রস্ত রবি। ওরে বর্বর, চেয়ে দেখ, তার মতো ললাট আর কার? এমন গৌড়দেশী কন্যা যে রাজকুলে প্রবেশ করে, সেই রাজকুল যেন লক্ষ্মীশ্রীমণ্ডিত হয়। ভারতের বিভিন্ন প্রদেশে নীতিবাক্য, বহুদর্শীর উপদেশ, আবহাওয়া ও কৃষি সম্বন্ধে অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে ছড়া অবহট্টে প্রচলিত ছিল। রাজস্থানীতে, মারাঠিতে, হিন্দিতে ও অন্যান্য আধুনিক ভাষায় এগুলি ডঙ্কবচন, ভডলি পুরাণ ইত্যাদি নামে প্রচলিত। বাংলায় ওই সকল বিষয়ক পৌড়োক্তিগুলি ডাক ও খনার বচন, আর্য, প্রহেলিকা ইত্যাদি নামে পরিচিত। ডাক শব্দটি এসেছে সংস্কৃত ডঙ্ক শব্দ থেকে। এর অর্থ মন্ত্রসিদ্ধ গুণী। ডাকের বচনের অর্থ সে কথার ফল অনিবার্য। যেমন, যদি বর্ষে ফাগুনে চীনা কাউন দ্বিগুণে, যদি বর্ষে মাঘের শেষ পুণ্য রাজার ধন্য দেশ, উগুণ থেকে দ্বিগুণ বলো ভরা পেটে রসাতল। এরূপ অসংখ্য প্রবচন কেবল বাংলায় নয়, ভারতের সর্বত্র প্রাদেশিক তথা আঞ্চলিক ভাষায় প্রচলিত। আর্যা কথাটির অর্থ হচ্ছে আর্য অথবা আর্যা, কথিত ছড়া বিশেষ। ছড়াগুলি মূলত শিশুদের গণিত শিক্ষাদানের উদ্দেশ্যে মুখে মুখে রচিত ও ব্যবহৃত হয়ে এসেছে। সম্ভবত সংস্কৃত আর্যা ছন্দের প্রভাব এই সকল রচনাগুলিতে পড়ে থাকতে পারে। ধর্মদাসের বিদগ্ধ মণ্ডন, সর্বানন্দের অমরকোষের টিকা সর্বস্বতে অনেকগুলি আর্য ছড়া উদ্ধৃত হয়েছে। এ সকল ছড়ায় প্রত্ন অবহট্টের পরিচয় আছে। যেমন শুভঙ্করের আর্যার একটি ছড়া হল কুডবা 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 লিজ্জে কাঠাই কুডবা কাঠাই লিজ্জে কাঠায় কাঠায় ধুল পরিমাণ ধুলে বিষে হয় কাঠাই প্রমাণ। বিদগ্ধ মুখমণ্ডনের একটি শ্লোকে প্রশ্নাংশের প্রথমার্থের ভাষা সংস্কৃত, দ্বিতীয়ার্থের ভাষা অবহট্ট ও উত্তরের ভাষা বাংলা। উত্তরার্ধের শেষ অংশটিকে বাংলা হেয়ালির পূর্বরূপ বলে অনুমান করা যেতে পারে। শব্দ ক শ্যাত পুরুষ বচনং কুণ্ডলং কৌশরারে কামো মম্বর্দে হরিরু দহরদ বিবধ মৃচ্ছতীদম হান্ডি কুণ্ডি আনেশি ন বড়া কিস অম্ভার এথুং যে পুচ্ছিলা সে পুনু পুরুষা উত্তরং কিস দেই। কোন শব্দ কেবল পুরুষবাচক? শিবের দুটি কুণ্ডল কি কি? হরি কাকে উদ্ধার করেছিলেন সমুদ্র থেকে? বাকে কি পাওয়া যায়? আমাদের হাড়ি কুড়ি এই সঙ্গে কেন আনিসনি? বোকা! যাকে এ সকল বলা হলো সে কেমন উত্তর দেয়? উত্তর, নাহি কুম্ভার। বারাণসী অঞ্চলে সংকলিত প্রাকৃতপৈঙ্গল নামক গ্রন্থটি বর্তমান প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রন্থটি অপভ্রংশ ও অবহট্ট ছন্দে নিবদ্ধ বিবিধ বিষয়ক কবিতা ও গানে সমৃদ্ধ। কবিতা ও গীতিগুলির বেশিরভাগ পূর্ব ভারতীয় কবিদের লেখা, ভাষা অবহট্ট। বাংলাদেশের পটভূমিকায় রচিত অবহট্ট কবিতাগুলির ভাষা অর্বাচীন অবহট্ট।
তাদের মধ্যে যেগুলি সর্বাপেক্ষা অর্বাচীন সেগুলি চতুর্দশ শতাব্দের পূর্বেকার নয়। ইতিমধ্যে বাংলা, অসমিয়া, ওড়িয়া, মৈথিলি, হিন্দি প্রভৃতি নব্য আর্য ভাষা জন্মলাভ করেছে এবং সেই সকল ভাষায় মোটামুটি সাহিত্য সৃষ্টিও হয়েছে। তাই এ সময়ের ও এর পরবর্তীকালের অবহট্টে রচিত কবিতায় ও গানে ওই সকল ভাষার যথেষ্ট মিশ্রণ লক্ষ্য করা যায়। চতুর্দশ পঞ্চদশ শতকের কবি বিদ্যাপতির কীর্তিলতা ও কীর্তি পতাকা অর্বাচীন অবহট্টের ঐতিহাসিক নিদর্শন। প্রাকৃত পৈঙ্গলের কোনো কোনো কবিতা উজ্জ্বল কাব্যরস সৃষ্টির সুন্দর দৃষ্টান্ত, যেমন সো মহ কন্তা দূর দিগন্তা পাউস আয়ে চেলু দুলায়ে, সেই আমার কান্ত দূর দেশে চেলি দুলিয়ে বর্ষা আসে। একটি কবিতায় বীররসেরও পরিচয় পায়। কোনো অজ্ঞাত পরিচয় কবি সেনাপতি যজ্জলের নামে সেটি রচনা করেছিলেন। ঢোল্য মারিয় ঢিল্লি মহ মুচ্ছিয় ম্লেচ্ছ শরীর পুর যজ্জল মল্লবর চলিয় বীর হম্বীর। ঢেড়া দেওয়া হলো দিল্লির মধ্যে, ম্লেচ্ছ শরীর মূর্ছিত হলো, শিউরে উঠল, মল্লবর যজ্জলকে সামনে রেখে বীর হম্বীর চলল। একটি কবিতায় রাধাকৃষ্ণের নৌকাবিলাস কাহিনীর উল্লেখ আছে। আরে রে বাহিহি কাহ্ন নাব ছড়ি ডগমগ কুগয় ন দেহি তুহ এখনই সন্তার দেই যো চাহসি সো লেহি। ওরে রে কৃষ্ণ, ডগমগ করে নৌকা বাওয়া ছাড়, আমাদের দুর্গতি বাড়াস না, এখনই পার করে দে, যা চাস তাই নে। সাহিত্যে রাধার উল্লেখেই প্রথম পাওয়া গেল। অতঃপর জয়দেবের গীতগোবিন্দে ও বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনে পরিপূর্ণা নায়িকা চরিত্ররূপে রাধাকে উদ্ভাসিত হতে দেখা যায়। প্রাকৃত পৈঙ্গলের অন্য একটি আর্যায় লক্ষ্মী, গৌরী, চুন্দা, মহামায়া প্রভৃতি কুলীন দেবদেবীদের পাশে রাই, তা থেকে রাধিকা, তা থেকে রাহিয়া, তা থেকে রাহি, তা থেকে রায়, এই দেবীর নামও উল্লিখিত হয়েছে। গ্রন্থের প্রথম পরিচ্ছেদের আশীর্বচন পুষ্পিকা অংশটি জয়দেবের গীতগোবিন্দে ব্যবহৃত ছন্দবদ্ধ ও রচনারীতির অনুসরণে লেখা। যিনি কংস বিনাশীয় মুট্টি অরিট্টি কীর্তি প আসীয় বিনাশ করে গিরি হত্যু ধরে। প্রাকৃত পৈঙ্গলের একটি কবিতায় শিবভার্যার দারিদ্র্যপীড়িত গার্হস্থ্য জীবনের নিষ্করুণ সংবেদনশীল ছবি ফুটে উঠেছে। বাল কুমারো ছ অমুণ্ডধারী উবাহীনা মুই এক্ক নারী অহং নিশং খাই বিষং ভিখারি গই ভবিত্তি কিলকা হামারি। ছেলেটি বালক বটে, কিন্তু 6 মুণ্ডধারী, অর্থাৎ 6টি খাবার মুখ, উপার্জনহীনা এক নারী আমি, স্বামী ভিখারি, দিনরাত বিষ খেয়ে থাকে, কি হবে আমার গতি। একটি কবিতায় সরস কৌতুকপ্রিয়তা উপভোগ্য হয়ে উঠেছে। শের এক্ক জয়ী পা অই ঘিত্তা মন্ডা বিষ পকাইল নিত্যা টক্ক এক্ক জয়ী সিন্ধব পা আ জো হৌ রঙ্ক সো হৌ রা। 1 সের ঘি যদি মেলে তো 20টা মন্ডা পাকানো যায়, যদি 1 টাকার সৈন্ধব লবণ মেলে তবে তো নিঃস্ব হলেও সেই রাজা। একটি আকর্ষণীয় খাদ্য তালিকা থেকে সেকালের বাঙালির সরল সাধারণ সুখের বোধ ও ভোজন রসিকতার পরিচয় পাওয়া যায়। একালের সাধারণ বাঙালির কাছেও খাদ্যবস্তুগুলি কেবল লোভনীয় কিংবা আয়ত্তের বাইরেই নয়, দুর্লভও বটে। অগ্গর ভত্তা রম্বহ পত্তা গায়িক ঘিত্তা দুগ্ধ সজুত্তা মৈনী মচ্ছা নালিচ গচ্ছা দিজ্জয়ী কন্তা খাই পুনবন্তা। ওগ্রা ভাত, ওগ্রা নামক ধানের চাল থেকে প্রস্তুত অন্ন অথবা সিদ্ধ চাল ডাল মিশ্রিত খিচুড়ি। রম্ভার পাত, কলা পাতা, গাওয়া ঘি, জুৎসই দুধ, ময়না মাছ, নালতে শাক অর্থাৎ পাট শাক প্রভৃতি খাদ্য ও পানীয় কান্তা দেয়, পুণ্যবান খায়। বর্ণনা থেকে অনুমান করা যায় কবি ও তৎসৃষ্ট পুণ্যবতী ভার্যা ও পুণ্যবান স্বামীটি এই বঙ্গদেশেরই প্রাচীন বাঙ্গাল দম্পতি,
কারণ ময়না মাছ ও নালতে শাক খাওয়া রাঢ়বঙ্গে সুপ্রচলিত নয়, সুলভও ছিল না হয়তো। রাঢ়বঙ্গে মৌরলা মাছ ও বেটে এক ধরনের পাট শাক, খেটে শাক, এই নামেই সে পরিচিত। বাঙ্গাল দেশের লোকের প্রিয় পাট শাকের সঙ্গে তার বিস্তার ফারাক। মানসোল্লাস নামক একটি গ্রন্থে প্রত্ন নব্য আর্য ভাষা অর্থাৎ অবহট্টে কতকগুলি গানের পরিচয় পাওয়া যায়, যেগুলিতে গদ্য ভাষাতে সুর ও ছন্দারোপ করে সেগুলিকে গীতের পর্যায়ে উন্নীত করা হয়েছে। যেমন একটি বাক্য, যে ব্রাহ্মণের কুলে উপজিয়া কাত্তবীর্যার্জুনের বাহু পরশে খণ্ডিয়া পরশুরামু দেও তোমহা মঙ্গল করু। যিনি ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে কার্তবীর্যার্জুনের বাহু পরশু অর্থাৎ কুঠার দ্বারা ছিন্ন করেছিলেন, সেই পরশুরামদেব তোমাদের মঙ্গল করুন। অবহট্টে অর্থাৎ নব্য প্রত্ন আর্য ভাষায় রচিত সাহিত্যধারায় চর্যাগান রচনা একটি শিষ্ট স্থান লাভ করেছিল। প্রাচীনতম বাংলায় রচিত চর্যাপদ বা চর্যাগীতিগুলি এর প্রাচীনতার সাক্ষ্য বহন করে। চর্যাপদটি আসলে এক ধরনের সাহিত্য শৈলীর পরিচয় বহন করে। মানসোল্লাসের একটি গানে সংস্কৃত অবহট্ট মিশ্র ভাষা ব্যবহারের মধ্যে চর্যা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। বাংলায় চর্যাগীতিগুলি যে চর্যা নামের এক বিশেষ সাহিত্য শৈলী নির্ভর অধ্যাত্ম সঙ্গীত, তা এই শ্লোক থেকে বোঝা গেল। অর্থাশ্চাধ্যাত্মিক প্রায় পাদোত্তিতয় শোভন উত্তরার্ধে ভবে দেবং চর্যা সাতু নিগদ্যতে। অর্থাৎ প্রায়শই আধ্যাত্মিক, শোভন 2, 3 জোড়া ছত্রে রচিত, দ্বিতীয়াংশেও এমনি, একে বলে চর্যা। সংস্কৃতে নিবদ্ধ শ্লোকটির যে গভীরাত্ম ব্যাখ্যার আকারে তুলে ধরা হয়েছে, তার ভাষা প্রত্ন অবহট্ট মিশ্র বাংলা। সংসার সার উত্তরে চড়িয়া কোহ লোহ মোহ বহুকেন ভরিয়া ইন্দ্রিয় পবন খরবেগ বহন্তে দুঃখীয় লহরী হনি ন পায়ন্তে ইদ্রিক পাদানি চত্তারি দর্শিতানি ময়াধুনা অধ্যাত্ম কার্য যুক্তানি চর্যা নাম্নী প্রবন্ধকে। সংসার সাগর পারাপারের জন্য চড়া পড়েছে, ক্রোধ লোভ মোহ দ্বারা পূর্ণ হয়েছে প্রযুতি অর্থাৎ প্রবৃত্তি, ইন্দ্রিয়রূপ পবন বইছে খরবেগে, কিন্তু কিছুতেই ইন্দ্রিয় লহরী ধ্বংস করতে পারছে না। এই যে 4টি পদ প্রদর্শিত হলো, এর অর্থ অধ্যাত্ম, মিল, চরণান্তিক। দ্বিতীয়ার্ধও তাই। এরূপ রচনাকে বলে চর্যা। এইভাবে আজকের আলোচনা থেকে আমরা সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ অবহট্ট ভাষায় যেসব সাহিত্য ছিল, সেই সাহিত্যগুলো এবং তাদের সাহিত্য মূল্য কোথায় সেটা আমরা জানলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওর নিচে আমার অন্যান্য ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলোও শুনে দেখুন।